ক্যান্সার নারীদের জন্য একটা নীরব ঘাতক। কেননা প্রাথমিক অবস্থায় এর লক্ষণ খুব একটা প্রকাশ না পাওয়ার কারণে শনাক্ত হতে কিন্তু অনেক বেশি দেরি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে নারীদের যত ধরনের ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই ওভারিয়ান ক্যান্সার। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে ওভারিয়ান ক্যান্সার কেন হয়ে থাকে, এর ঝুঁকিতে কারা কারা রয়েছে এবং সেই সাথে এর ট্রিটমেন্ট পদ্ধতি আসলে কি হতে পারে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে নারী স্বাস্থ্য এবং ওভারিয়ান ক্যান্সার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে ডক্টর অদিতি পাল চৌধুরী, সহযোগী কনসালটেন্ট, রেডিয়েশন অনকোলজি, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং দর্শক যারা দেখছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। যেমনটি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক ধরনের ক্যান্সারের কথা আমরা শুনে থাকি, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার বা জ্বরের ক্যান্সার, কিন্তু এখন কিন্তু ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার রোগীদের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। কিছু পরিসংখ্যান বলছে যে প্রতি বছর নতুন করে প্রায় 8,000 থেকে 10,000 পর্যন্ত রোগী আক্রান্ত হচ্ছে এই ওভারিয়ান ক্যান্সারে। একটু যদি আমাদেরকে বলতেন যে কেন আসলে এই ধরনের রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আসলে ওভারিয়ান ক্যান্সার কেন বৃদ্ধি পাচ্ছে এটা যদি আমরা ভাবি তাহলে আমাদেরকে রিস্ক ফ্যাক্টরের দিকে দেখতে হবে, এটার ঝুঁকির কারণগুলো কি কি। দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো কিছু মডিফায়েবল, যেগুলো পরিবর্তন করা যায়, বা লাইফস্টাইল রিলেটেড, যেগুলো আমাদের জীবনযাত্রার সাথে জড়িত। আবার কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি না, নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তো যেগুলো ঝুঁকি বাড়াচ্ছে আসলে জীবনযাত্রার সাথে সম্পর্কিত যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলো, তার মধ্যে আসে প্রথমেই যেটি নিয়ন্ত্রণ করা যায় এবং পরিবর্তনযোগ্য অভ্যাস, সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং কিন্তু ক্যান্সারের রিস্ক অনেকটা বাড়ায়। এরকম দেখা গেছে যে ইউকের একটি গবেষণাতে, মানে ইংল্যান্ডের একটি গবেষণাতে দেখা গেছে যে স্মোকিংয়ের সাথে মূলত 8 থেকে 10 ভাগ ওভারিয়ান ক্যান্সার সরাসরি জড়িত, এরকম সমীক্ষায় পাওয়া গেছে। এছাড়াও হচ্ছে আরেকটি ব্যাপার হচ্ছে ওবেসিটি। আমাদের এখনকার যে সেডেন্টারি লাইফস্টাইল আমরা যেটাকে বলি, যে আমরা যারা কর্পোরেট কাজ করি বা অফিসে কাজ করছি তাদের ক্ষেত্রে কিন্তু রেগুলার শারীরিক পরিশ্রমটা ওভাবে করা হয় না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়। তো সেক্ষেত্রে ওবেসিটি একটা কারণ হয়। এবং বিভিন্ন রোগ দেখা যায় যে ওভারির বিভিন্ন রোগ, যেমন হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিজিজ বা এন্ডোমেট্রিওসিস, এগুলো দেখা যায় যে কিছু হরমোন রিলেটেড এবং লাইফস্টাইল থেকে কিছুটা স্ট্রেস রিলেটেড কারণেও মহিলাদের ক্ষেত্রে এখন এইসব রোগের মাত্রা অনেকটা বেড়ে গেছে। তো এই রোগগুলোর কারণে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এছাড়াও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যারা পোস্ট মেনোপজাল পিরিয়ডে, বিশেষ করে মাসিক বন্ধ হওয়ার পরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকেন অনেকে পোস্ট মেনোপজাল সিমটমগুলোকে কন্ট্রোল করার জন্য, বা অনেক সময় একটু ইয়াঙ্গার দেখানোর জন্য অনেক সময় নেওয়া হয়ে থাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। সেটি কিন্তু ওভারিয়ান ক্যান্সারের রিস্ক সিগনিফিকেন্টলি বাড়ায়। এগুলো হচ্ছে যে অভ্যাসগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। এছাড়াও কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আসলে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। তার মধ্যে প্রথমেই আসে যে জেনেটিক রিস্ক, যেটা বলা হয় যে ওভারিয়ান ক্যান্সার যে জিন বা BRCA1 এবং 2 জিনের সাথে, বিশেষ করে BRCA1 জিনের সাথে জড়িত, যাদের BRCA1 জিন মিউটেশন থাকে তাদের কিন্তু মূলত 40%-এর বেশি ক্যান্সার রিস্ক থাকে। তাদের পুরো লাইফ টাইমের ভিতরে 40% ক্ষেত্রে অবশ্যই ক্যান্সার হওয়ার একটি ঝুঁকি থাকবে। আর এছাড়াও লিং সিনড্রোম বলেও একটি কোলন এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার জনিত সিনড্রোম আছে, জেনেটিক সিনড্রোম, যেটির কারণে অবশ্যই ওভারিয়ান ক্যান্সারের রিস্ক বাড়ে। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো, যেমন কারো যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে তার কিছুটা ওভারিয়ান ক্যান্সার রিস্ক থাকে। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, পরিবারে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি রিলেটিভ আমরা যাদেরকে বলি, যেমন মা, খালা, বা সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে নিজের কাজিন, এদের যদি ওভারিয়ান বা ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে তাহলেও কিন্তু তাদের ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকিটি বেশি থাকবে। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি এটা বংশগত একটা রোগ, এবং সেই সাথে আপনি অনেক মাল্টিপল কারণের কথা বলেছেন, যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং সেই সাথে আনহেলদি কিছু লাইফস্টাইল এটার জন্য কিন্তু দায়ী হতে পারে। একটু জানবো যে আমরা তো আসলে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে কম বেশি জানি, জ্বরের ক্যান্সার সম্পর্কে কম বেশি জানি, ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে মানুষের তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় যে একটু ধারণা বা সচেতনতা একটু কম। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন খুব সহজভাবে যে ওভারিয়ান ক্যান্সারটা আসলে কি।
ওভারিয়ান ক্যান্সারটা মূলত আসে ওভারি বা ডিম্বাশয় থেকে, যে ক্যান্সারটা উৎপত্তি হয় সেটাকে আমরা ওভারিয়ান ক্যান্সার বলি। এবং ওভারিয়ান ক্যান্সারের সচেতনতা আসলে যেটা আপনি প্রথমেই বলে অনুষ্ঠান শুরু, যেটা সাইলেন্ট কিলার বলা হয়। কেন সাইলেন্ট কিলারটা আসলে বলা হয় কেন? কারণ ওভারিয়ান ক্যান্সারের সিমটমগুলো শুরুতেই বোঝা যায় না। যেমন হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের সিমটমগুলো এতটা অন্য সাধারণ রোগ সাথে এতটা সামঞ্জস্যপূর্ণ থাকে যে প্রথমে আসলে খেয়াল করা যায় না। দেখা যায় যে সামান্য একটু ক্ষুধামন্দা বা সামান্য একটু পেট ফুলে থাকা বা ব্লটিং যেটাকে আমরা বলি, বা সামান্য একটু পেট ব্যথাকে আমরা অনেক সময় গুরুত্ব সহকারে নিই না। কিন্তু এটা সবসময় যে গুরুত্ব সহকারে নিতে হবে সেরকম না, কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, পরিবারে কারো হিস্ট্রি আছে, তাকে কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। এসব ব্যাপার আর কি আছে যে ওভারিয়ান ক্যান্সারের আসলে এই যে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ সিমটমগুলো এত দেরিতে আসলে আমরা ডিটেক্ট করতে পারি। বেশিরভাগ সময় দেখা যায় যে রোগী সাধারণত যখন 3 নাম্বার বা 4 নাম্বার স্টেজে চলে যায়, তখন হচ্ছে যে আমরা সাধারণত রোগীরা তখন সিমটম নিয়ে আসেন, এবং তখন কিন্তু রোগটাকে অনেক সময় কিউরেবল স্টেজে আসলে ট্রিট করা যায় না বা রোগীকে পুরোপুরি সুস্থ করা যায় না। তো সেই অবস্থায় আসলে দেখা যায় যে এই জন্য ওভারিয়ান ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার। মানে এটা আসলে কিভাবে ছড়িয়ে পড়ছে এটা রোগী অনেক সময় নিজেও বুঝতে পারে না। এই জন্য দেখা যায় যে এটার আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বলতে চাই যে এটার কোনো স্ক্রিনিং ওরকম নেই। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ম্যামোগ্রামকে বলা হয় 40 বছরের পর থেকে, ম্যামোগ্রামকে বলা হয় একটা গোল্ড স্ট্যান্ডার্ড স্ক্রিনিং মেথড, যেটি আসলে ওয়ার্ল্ড ওয়াইড সুপরিচিত। এবং স্ক্রিনিং দিয়ে কিন্তু অনেক পেশেন্ট এখন ডিটেক্ট করা যাচ্ছে। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ওরকম কোনো স্ট্যান্ডার্ড স্ক্রিনিং প্রসেস নেই। যে টেস্টগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু একদম শুরুতেই যে ওভারিয়ান ক্যান্সার ধরা যাবে এরকম কোনো নিশ্চয়তা নেই। এজন্যই আসলে অ্যাওয়ারনেস নিয়ে এটা সচেতনতা মানুষকে যে আমরা করব যে আপনি এই পরীক্ষাটা করুন, এটা কিন্তু আমি একদম বলতে পারছি না যে এটাই করতে হবে। এটাই আর কি। এই জন্য সচেতন থাকতে হবে কিছু কিছু ব্যাপার যেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, কিন্তু একদম স্পেসিফিকভাবে বা একদম এই যে পরীক্ষাটা করলেই আপনার ডিটেক্ট করা যাবে এরকম আসলে বলা যায় না আর কি। আচ্ছা, তারপরে হয়তো আমাদের সাধারণ দর্শক যারা রয়েছেন তারা হয়তো জানতে চাইতে পারেন বা তাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কোনো না কোনো সিমটমস তো নিশ্চয়ই রয়েছে, অথবা আমরা বাৎসরিকভাবে যেটা 30 বছরের পরে বা 40 বছরের পরে একটা বেসিক কিছু টেস্ট করে থাকি, ব্লাড সুগার থেকে শুরু করে লিপিড প্রোফাইল, বা আমরা ফ্যাটি লিভার টেস্ট আমরা করে থাকি, সিবিসি আমরা করে থাকি। এরকম কোনো টেস্ট আছে কিনা যেটি দিয়ে আমরা জানতে পারবো যে আমার ওভারির যে স্বাস্থ্যটা সেটি আসলে ঠিক আছে কিনা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, যেমন সিমটমের ক্ষেত্রে যদি বলি যে এখানে কি কি সিমটম দেখলে আমার একটু টেস্ট করা উচিত যে আমার ওভারিয়ান ক্যান্সারের রিস্ক আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা। যেমন প্রথমেই যে আর্লি সিমটমগুলো, যেটা আমি একবার বললামও যে আর্লি সিমটমগুলো আসলে এমন থাকে যে সবসময় ধরা যায় না। তো আর্লি সিমটমের মধ্যে দেখা যায় প্রথমে অ্যাবডোমিনাল ব্লটিং আমরা যেটাকে বলি, বা ইনডাইজেশন। এটা কিন্তু অনেক সময় অনেক রোগের ক্ষেত্রেই হতে পারে, যার কোলন রিলেটেড কোনো সমস্যা আছে বা যার হয়তো বা গ্যাস্ট্রিক আলসার আছে, তারও কিন্তু ব্লটিং বা এই ধরনের সিমটম হতে পারে। কিন্তু এইসব ব্লটিং যদি পারসিস্টেন্টলি থাকে এবং রেগুলার চিকিৎসা নেওয়ার পরও যাচ্ছে না, ব্লটিং বলতে বোঝাচ্ছি আমি যে খেলেই পেটটা ফুলে থাকা, ইনডাইজেশন হওয়া, এবং দেখা যায় যে বারবার বাথরুম হচ্ছে বা কখনো কষা পায়খানা হচ্ছে, বা দেখা যাচ্ছে যে খাবারটা সহজে হজম হচ্ছে না, অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে। এটাও একটা গুরুত্বপূর্ণ সিমটম যে অল্প খেলেই পেটটা ভরা ভরা থাকতেছে। তো এই সিমটমগুলোকে আমরা অনেক সময় দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ খেতেই থাকি বা ডাক্তারের কাছে যাই না। এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে ইগনোর করার সুযোগ নেই, বিশেষ করে কারো বয়স যদি 50 বা তার বেশি হয়, তাহলে তো আরও সুযোগ নেই। এবং এর থেকেও কম বয়সে ওভারিয়ান ক্যান্সার যে হয় না তা না, কিন্তু এই বয়সী মহিলাদের বেশি সচেতন থাকতে হবে। আরেকটি যেমন হচ্ছে যে সহজ কথায় বলা যায় যার ফ্যামিলিতে হিস্ট্রি আছে, কেউ যদি নিজে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকেন, তাকে সবসময় মাথায় রাখতে হবে এইসব সিমটম থাকলে আমাকে ডাক্তার দেখাতে হবে। অথবা তার ফ্যামিলিতে যদি ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে, তার নিজেরও এবং তার ফ্যামিলির অন্যান্য কাছের রিলেটিভ যারা, যেমন তার কাজিন, তার নিজের মেয়ে, তার মা, তার খালা, তাদেরকেও কিন্তু এইসব সিমটম সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন তাহলে গিয়ে তিনি কি টেস্টটা করাবেন আসলে, যে পেটে ব্যথা হচ্ছে, পেটে ইনডাইজেশন হচ্ছে, তাহলে কি টেস্ট করাবেন? টেস্টের মধ্যে যেটা আসলে আমরা সাধারণ একটা সাইন সিমটমও মনে করতে পারি যে ব্লোটিং হচ্ছে কোনো খাবারের কারণে বা স্ট্রেস থেকে হয়তো ব্লোটিং হচ্ছে। যেহেতু আপনি বলছেন যে
এটার কোনো লক্ষণ নেই, এবং আমরা জানি যে ওভারিয়ান ক্যান্সার মানে হচ্ছে একটা সাইলেন্ট কিলার। তো আর কি কি লক্ষণ থাকলে আমি বুঝতে পারবো যে না কোনো একটা অসুবিধা হয়তো আমার ওভারিতে বা আমার শরীরে কোনো ধরনের একটা অসুবিধা হচ্ছে? এক নম্বর হচ্ছে এই লক্ষণগুলো তো অন্য রোগের সাথে মিলে যায়, কিন্তু এই লক্ষণগুলো যদি পারসিস্টেন্ট থাকে, যে কোনো ওষুধে এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আপনি ডাক্তার দেখাচ্ছেন রেগুলার, ডাক্তার আপনাকে গ্যাসের মেডিসিন দিচ্ছে বা আপনি খাচ্ছেন বা পেট ব্যথার মেডিসিন খাচ্ছেন, হচ্ছে না, গ্র্যাজুয়ালি সিমটমটা ডিটোরিয়েটিং হচ্ছে বা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে যে পারসিস্টেন্টলি আপনার একটা পেটে ব্যথা থাকতেছে, তল পেটে বিশেষ করে, এবং হচ্ছে অনেক সময় ইউটিআই সিমটমও থাকতে পারে, বারবার হচ্ছে যে মিচুরেশন, বারবার পেশাবে জ্বালা পোড়া বা বারবার ইনফেকশন হচ্ছে, আবার দেখা যেতে পারে যে অনেক সময় পেটটা সবসময় ফোলা ফোলা থাকতেছে, বা অনেক সময় এটার সাথে কি পিরিয়ডের কোনো রিলেশন আছে? পিরিয়ডের ওরকম রিলেশন আসলে সবসময় পাওয়া যায় না, সাধারণত পিরিয়ডের লিশন পাওয়া যায় না বলতে গেলেই চলে। কারো যদি কোএক্সিস্টিং এন্ডোমেট্রিওসিস বা পলিসিস্টিক ওভারি ডিজিজ থাকে তাহলে তার পিরিয়ডের কোনো অসামঞ্জস্যতা থাকতে পারে। ওভারিয়ান ক্যান্সার ইটসেলফের জন্য সাধারণত পিরিয়ডের অসুবিধা পাওয়া যায় না। তো এই সিমটমগুলো যদি সবসময় থাকে এবং আস্তে আস্তে খারাপের দিকে যায় এবং পেট ব্যথাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে, তাহলে অবশ্যই অন্তত একটা আলট্রাসোনোগ্রাম, সবচেয়ে ভালো হয় ট্রান্সভ্যাজিনাল আলট্রাসোনোগ্রাম, যেটাকে আমরা টিভিএস বলি, সেটা দিয়ে কিন্তু সহজে ওভারিটাকে ডিটেক্ট করা যায়, কারণ ওভারি খুব ছোট দুটো অর্গান, সেটা কিন্তু অনেক সময় সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রামে মিসিং হতে পারে। আরেকটি ব্লাড টেস্ট আছে যেটাকে আমরা টিউমার মার্কার বলি, CA-125, এটা বাড়তি থাকলে অনেক সময় ওভারিয়ান ক্যান্সারের রিস্ক আছে বলে অন্যান্য টেস্ট করানো যায়, তবে এটা সবসময় আসলে ক্যান্সারের প্রমাণ হিসেবে নির্ভুলভাবে প্রমাণ দিতে পারে না। যেমন যাদের এন্ডোমেট্রিওসিস থাকে তাদেরও কিন্তু, বা অন্যান্য অ্যাবডোমিনাল প্যাথোলজি থাকে তাদেরও কিন্তু CA-125টা অনেক সময় বাড়তি থাকে। আসলে এটি নির্ধারণ করতে হয় করবেন আসলে চিকিৎসক, কিন্তু সাধারণ যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা যাদের জন্য আমরা এই অনুষ্ঠানটি করছি তাদের আসলে সিমটমগুলো জানতে হবে, কখন ডাক্তার দেখাতে হবে সেটি মাথায় রাখতে হবে। এই যে আপনি বললেন যে কখন ডাক্তারের কাছে আসতে হবে সেটাই হচ্ছে মূল বিষয়, সেটাই আমরা বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। ডক্টর অতিথি, আপনার কাছে যেমনটি জানতে চাচ্ছিলাম যে আসলে কখন ডাক্তারের কাছে আসবে, এবং আপনি বলছিলেন যে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা রোগী তো আসলে নিজের থেকে কোনো ধরনের সাইন সিমটম হয়তো বা বুঝতে পারবে না। একটু যদি আমাদেরকে এটা বিস্তারিত বলতেন। আমরা কখন ডাক্তারের কাছে যাব, আমার যে সিমটমগুলোর কথা আমি অলরেডি আলোচনা করলাম, এই সিমটমগুলো সবসময় থাকছে এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমি যে মেডিকেশনগুলো খাচ্ছি রেগুলার, সেগুলোতে আমার এই সিমটম ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে এটা যে কোনো ডিটোরিয়েটিং সিমটম, অ্যাবডোমিনাল যে কোনো সিমটম, যেমন পেটে ব্যথা এবং খাবার হজম না হওয়া, অল্পতেই পেট ভরা লাগা, এই ধরনের সিমটম যদি পারসিস্টেন্টলি থাকে, সবসময় থাকে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। বিশেষ করে যাদের বয়স 50 বা 50-এর বেশি তাদেরকে তো অবশ্যই যেতে হবে, এবং যাদের ফ্যামিলির হিস্ট্রি আছে এবং যারা পারিবারিক ইতিহাস আছে তাদেরকে আসলে বয়সের কথা চিন্তা করলে হবে না, তাদেরকে যদি 50 বছর বয়স না হয় আরও আর্লি এজেই আসলে এই ধরনের সিমটম থাকলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যাদের নোন জেনেটিক রিস্ক আছে, বিশেষ করে হয়তো বা মিউটেশন পজিটিভ আছে, আমি জানি যে আমার BRCA1 মিউটেশন আছে, যেমন এখন অনেকেই সচেতন, যাদের পরিবারে ফ্যামিলি হিস্ট্রি ব্রেস্ট ক্যান্সারের বিশেষ করে থাকে, তারা নিজেরাই আমাদের কাছে এসে বলেন যে কোন টেস্টটা করালে আমি জানতে পারবো যে আমার জেনেটিক রিস্ক আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জেনেটিক কাউন্সিলরের কাছে পাঠাই এবং তাদেরকে জেনেটিক টেস্ট করতে বলি। তো সেই সব জেনেটিক টেস্ট থেকে যদি কারো দেখা যায় যে BRCA1 বা 2 মিউটেশন পজিটিভ আছে, বিশেষ করে BRCA1 মিউটেশন থাকলে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রোফাইলেকটিক সার্জারি রোল আছে, যেমন রিপ্রোডাক্টিভ এজ পার হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে হচ্ছে যে কেউ সালফিঙ্গো ওফুরেক্টমি আমরা যেটা বলি, যে জরায়ু সাথে ওভারি ফেলে দেওয়া বা দুটা ওভারিও শুধুমাত্র ফেলে দেওয়া, এই ধরনের প্রোফাইলেকটিক সার্জারি করা যেতে পারে প্রিভেনশনের জন্য, যে ক্যান্সার রিস্কটা সেক্ষেত্রে অনেকটা কমে আসে। আচ্ছা, যেহেতু আপনি জেনেটিক টেস্টের কথা বললেন, বাইরের কান্ট্রিগুলোতে তো আসলে এই টেস্টটা অনেক বেশি জনপ্রিয়, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে মনে হয় এই প্র্যাকটিসটা একটু কম, বা এই বিষয়ে সচেতন হওয়াটা, যে একটা জেনেটিক টেস্ট করতে পারলে আমি বুঝতে পারবো যে আমার শরীরে কোনো ক্যান্সারের জার্ম আছে কিনা বা কোনো কোষ আছে কিনা। হ্যাঁ, জেনেটিক টেস্ট বলতে
বা বিদেশের বাইরের দেশগুলোতে সাধারণত যেসব ক্যান্সারের জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে সেগুলোর জন্য কিন্তু জেনেটিক কাউন্সিলরের কাছে পাঠানো হয় বা আলাদা একটা জেনেটিক ক্লিনিক থাকে প্রত্যেকটা ক্যান্সার হাসপাতালে। বাংলাদেশে কোনো ক্যান্সার হাসপাতালে এখনো পর্যন্ত জেনেটিক ক্লিনিক আছে আলাদা করে এরকম নেই, তবে বাংলাদেশেও এখন জেনেটিক কাউন্সিলর আছেন, আমরা কিন্তু রেফার করতে পারি পেশেন্টদেরকে তাদের কাছে, এবং তারাই দেখা যায় যে বিভিন্ন ধরনের টেস্ট করে থাকেন যে কোন জেনেটিক একজন ক্যান্সার রোগীর কিন্তু যেমন যার ব্রেস্ট ক্যান্সার আছে পরিবারের হিস্ট্রি, তার কিন্তু শুধু যে ওভারিয়ান ক্যান্সার হওয়ার রিস্ক থাকবে তা না, তার এমন কোনো মিউটেশন পাওয়া যেতে পারে যেটি হয়তো বা অন্য কোনো ক্যান্সারের রিস্ক বের হলো। তো একটা স্পেকট্রাম অফ ডিজিজ, স্পেকট্রাম অফ জেনেটিক টেস্ট আমরা সাধারণত করে থাকি, অনেক বড় আকারে সাধারণত করা হয়, এবং সেটি আসলে যার এই বিষয়ে কোয়ারি থাকবে তারা সরাসরি তার বিশেষজ্ঞ ডাক্তারের সাথেই আলাপ করতে পারেন, তারাই রেফার করেন সাধারণত কোথায় আসলে দেখাতে হবে। আপনি বলছিলেন যে বাংলাদেশে এখন আপনারা রেফার করছেন জেনেটিক্স করার জন্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগীরা কিন্তু একটু কমপ্লেন করে থাকে যেটা একটু ব্যয়বহুল, যার জন্য দেখা যায় যে সবাই করতে একটু নারাজ। আপনার কাছে কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যদি এটার প্রাইস রেঞ্জটা যদি একটু কমানো যায় তাহলে প্রত্যেকটা মানুষ করতে আগ্রহী হবে? সেটা তো অবশ্যই, আসলে এটার জন্য বড় ধরনের সরকারি উদ্যোগ দরকার, যেমন জেনেটিক এবং বড় ধরনের মলিকুলার ল্যাব যদি সরকারি ভাবে প্রতিষ্ঠা করা যায়, সেক্ষেত্রে হচ্ছে ক্যান্সার রোগীদেরকে সরকারিভাবেই আসলে জেনেটিক টেস্ট করানো যেতে পারে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের মানুষদের কি ধরনের জেনেটিক অসুবিধার কারণে বিভিন্ন ক্যান্সার হচ্ছে সেটিও কিন্তু ডিটেক্ট করা সম্ভব, এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব। আমরা আসলে যে চিকিৎসার প্যাটার্নগুলো ফলো করি সেগুলো কিন্তু সবই এসেছে ধরেন আমেরিকান বা ইউরোপিয়ান গাইডলাইনগুলো থেকে, সেটাই আমরা ফলো করছি। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের শরীরও আলাদা, এশিয়ান পপুলেশন বলতে গেলে আলাদা, অন্যরকমভাবে তাদের শারীরিক গঠন তৈরি বা তাদের ওষুধও অনেক সময় আমরা দেখি অন্যরকমভাবেই অ্যাপ্লাই করতে হয়, কিন্তু সেটি আসলে আমরা নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করে থাকি, কিন্তু সায়েন্টিফিক স্টাডি করার আসলে সুযোগ বাংলাদেশে খুবই কম। এটা যদি বড় আকারে বাংলাদেশে মলিকুলার এবং জেনেটিক ল্যাব থাকতো তাহলে অবশ্যই এই সুযোগটি আমরাও পেতাম, এবং স্পেসিফিক দ্য ওয়ার্ল্ড ইজ প্রোগ্রেসিং টু দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি, যে একদম স্পেসিফিক যেখানে টার্গেটেড থেরাপি, মলিকুলার থেরাপি, ইমিউনোথেরাপি এগুলো আসছে যে স্পেসিফিক জায়গায় ট্রিটমেন্ট করার জন্য, সেই জায়গায় আমরা আসলে অনেক এগিয়ে যেতে পারতাম। আচ্ছা, আশা করি অদূর ভবিষ্যতে এই ধরনের জেনেটিক টেস্টগুলো অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে প্রতিটা হসপিটালে এবং প্রতিটা জেলা উপজেলায়। আপনার কাছে এখন একটু জানবো যে আপনি বলছিলেন যে জেনেটিক কিছু কারণ এবং অজানা কিছু কারণ, যেটাকে আমরা বলছি যে বারবার যে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, আপনি যদি আমাদেরকে বলতেন যে আসলে খাদ্যাভ্যাস এবং জীবনযাপন, আমরা জানি যে সঠিক জীবনযাপন এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এগুলো কিন্তু একটা মানুষকে সুস্থ রাখার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও কি এই ভূমিকাটা আসলে একইভাবে কাজ করে থাকে? অবশ্যই, কারণ আমি রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে আপনি ওবেসিটির কথা মেনশন করছিলেন। ওবেসিটির কথা বলছিলাম, ওবেসিটির কারণে যেটা বলছিলাম যে সিগনিফিক্যান্ট রিস্ক বাড়ে কিন্তু ক্যান্সারের, বিশেষ করে ওভারিয়ান ক্যান্সারের। তো সেক্ষেত্রে হচ্ছে যে, এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও আমরা বলি যে ওয়েট কন্ট্রোল করার জন্য বলি পেশেন্টদেরকে। তো ওবেসিটি যেহেতু সিগনিফিক্যান্ট একটি রিস্ক ফ্যাক্টর এবং এটা সহজেই মডিফাই করা সম্ভব, বিশেষ করে যাদের অনেক ওভারিয়ান কিছু ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার কারণে সম্ভব অনেক সময় হয় না। তারপরে নির্দিষ্ট লাইফস্টাইল মেনটেন করলে এবং প্রপার ডায়েট মেনটেন করলে কিন্তু একটা মানে তার যে টার্গেট ওয়েট সেটার মধ্যে কিন্তু থাকা সম্ভব। এটা অবশ্যই লাইফস্টাইলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে অবশ্যই ওয়েটটাকে নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত। এছাড়াও হচ্ছে যে নিজের লাইফের স্ট্রেস কমানো এবং হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এগুলো কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি, শুধু ওভারিয়ান ক্যান্সার না, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো সব কিছুরই আসলে ঝুঁকি কমায়, শুধু ক্যান্সার না, অনেক অন্যান্য ডিজিজেরও ঝুঁকি কমায়। আপনি যেহেতু সব ধরনের ক্যান্সারের কথাই বললেন, বিভিন্ন পরিসংখ্যান বা বিভিন্ন সমীক্ষা কিন্তু তাই বলছে যে বর্তমানে যে ধরনের বা যে সংখ্যক ক্যান্সার রোগী রয়েছে 2030 সাল নাগাদ কিন্তু সেই রোগীদের সংখ্যাটা অলমোস্ট 20 থেকে 30 গুণ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ একটা সুস্থ জীবনযাপন করতে পারলে ক্যান্সার রোগীদের সংখ্যা অনেকটা আমরা কমাতে পারবো, নিয়ন্ত্রণে আনা সম্ভব। জি, এখন যদি আমাদেরকে একটু বলতেন যে যদি কোনো ওভারিয়ান ক্যান্সারের রোগী
অর্থাৎ তার হয়তো থার্ড অথবা ফোর্থ স্টেজে ধরা পড়লো, সেক্ষেত্রে কমপ্লিকেশনস আসলে কি হতে পারে, ট্রিটমেন্ট কি হতে পারে, বা সেক্ষেত্রে আসলে রোগীর বাঁচার সম্ভাবনা আসলে কতটুকু? এখানে দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সারগুলো আমি যেটা বললাম যে থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে ধরা পড়লেও অনেক সময় আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজেও পাই। বিশেষ করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজে আমরা পাই ইনসিডেন্টাল ডায়াগনোসিসের মাধ্যমে, হয়তো বা রোগী অন্য একটা কারণে হাসপাতালে গেছেন বা পেটে ব্যথার কারণে হয়তো বা গেছেন, দেখা গেল একটা টিউমার আছে, অপারেশন করে ক্যান্সার ধরা পড়লো, এভাবে আমরা অনেক সময় পেয়ে থাকি। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট অপশন হচ্ছে যে সার্জারি। অপারেশন করে যদি যেখানে যেখানে ক্যান্সার ডিপোজিট হতে পারে সেই সব জায়গা থেকে সাধারণত গাইনি অনকোলজিস্টরা, গাইনি সার্জনরা তারা এই অপারেশনটি করে থাকেন। তো সেই জায়গাগুলো থেকে তারা যখন ক্লিয়ার করে অপারেশনটি করতে পারেন, রোগীর কিন্তু ওভারিয়ান ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দেখা যায় যে থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে যখন ওভারিয়ান ক্যান্সারটা আমরা ডায়াগনোসিস করি, বিশেষ করে থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ বলতে বোঝাচ্ছি যে যখন ওভারি থেকে রোগটা বাইরের দিকে চলে গেছে, মানে ডিম্বাশয়ের বাইরেও কিছু কিছু জায়গায় আমরা রোগটা পাচ্ছি, তখন আমরা আসলে তখন আমরা সার্জারি একটা অপশন হিসেবে রাখি। কিন্তু আমরা চিকিৎসাটা শুরু করি হচ্ছে যে কেমোথেরাপি বা এই ধরনের চিকিৎসা দিয়ে। কেমোথেরাপি আছে, বিভিন্ন টার্গেটেড থেরাপি আছে, সেগুলো টার্গেটেড থেরাপিও কেমোথেরাপির সাথে অ্যাড করা যায়। তো সেটা দিয়ে আমরা চিকিৎসা শুরু করি। শুরু করার পরে দেখা যায় রোগটা যখন কমে আসে, রেসপন্সটা ভালো হয়, তখন আমরা ইন্টারভাল ডিবাল্কিং সার্জারি বলে একটা ব্যাপার আছে, যে ওই সময় আমরা চাই যে যে সব জায়গায় ক্যান্সার ডিপোজিট আছে পুরো জায়গাটাকে সার্জারি করে দেওয়ার জন্য। তারপরে আবার পরবর্তীকালে দেখা যায় রোগীকে আরও কিছু কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি হয়তো বা দেওয়া যেতে পারে। এখন জেনেটিক টেস্ট আছে, মিউটেশন স্টাডি করে সেক্ষেত্রে অনেক সময় মেনটেনেন্স থেরাপিতে আমরা রাখি যে বিআরসি মিউটেশন থাকলে বা না থাকলেও অনেক সময় জেনেটিক অন্যান্য জেনেটিক টেস্টের মাধ্যমে আমরা রোগীকে দীর্ঘমেয়াদী কিছু ওষুধ দিয়ে থাকি, যেটা খেয়ে উনি আসলে ভালো থাকতে পারেন। আর ইভেন 3 নম্বর 4 নম্বর স্টেজে ধরা পড়লেও এটা ব্যাপারটা হচ্ছে যে রোগীকে সবসময় একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। দেখা যায় যে কোনো ওরাল থেরাপি বা কোনো কেমোথেরাপি বা মেনটেনেন্স থেরাপি একটা কিছুতে থাকতে হচ্ছে, টার্গেটেড থেরাপি যেটাই দেওয়া হয়। কিন্তু এরকম না যে একদম কিওর হওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই বা সার্ভাইভাল বেনিফিট খুবই কম, এটা আসলে না। ওভারিয়ান ক্যান্সারের ট্রিটমেন্ট অপশন অনেক এখন বর্তমানে, এবং ওভারিয়ান ক্যান্সার কিছু কিছু ওভারিয়ান ক্যান্সার আছে যে খুব ভালো ট্রিটমেন্টে রেসপন্স করে, সেক্ষেত্রে 3 নম্বর 4 নম্বর স্টেজে থাকলেও কিন্তু রোগী অনেক দিন সুস্থ থাকতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে থার্ড এবং ফোর্থ স্টেজেও যদি থাকে এবং প্রপার ট্রিটমেন্ট যদি শুরু করা যায়, সেক্ষেত্রে রোগীর সার্ভাইভ করার চান্সেস অনেক বেশি থাকে। সাধারণত আমরা দেখেছি যে কেমোথেরাপি থাকে 6টা বা 7টা, বা স্টেজিং এর উপর ডিপেন্ড করে যে আপনারা কয়টা থেরাপি দিয়ে থাকবেন। এক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে কিনা? এবং আমরা যতটুকু জানি যে ক্যান্সার ট্রিটমেন্টের একটা অন্যতম একটা আধুনিক যদি ট্রিটমেন্ট বলি, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি কি আসলে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে দেওয়া হয় কিনা? ইমিউনোথেরাপির রোল আছে ওভারিয়ান ক্যান্সারে। আর রেডিওথেরাপি যেটা বললাম, যে রেডিওথেরাপি আসলে ওভারিয়ান ক্যান্সারে তেমন কোনো ভূমিকা নেই, কারণ ইন্ট্রাঅ্যাবডোমিনাল টিউমারগুলো সাধারণত ওভারি খুব মোবাইল অর্গান, যেসব অর্গান খুব নড়াচড়া করে বেশি, সেগুলোতে আসলে রেডিওথেরাপি দিয়ে করা যায় না, কারণ রেডিওথেরাপি স্পেসিফিক একটা জায়গায় ট্রিটমেন্টটা দিতে পারে। আর রেডিওথেরাপি ওভারিয়ান ক্যান্সারের ভূমিকা তখনই আসে যদি দেখা যায় যে প্যালিয়েটিভ সেটিংয়ে, বলতে গেলে রোগীর ব্যথা কমানোর জন্য বা রোগটা যদি কোথাও ছড়িয়ে পড়ে, সেই সব জায়গায় আসলে অনেক সময় দেখা যায় যে ওভারিয়ান রেডিওথেরাপির ভূমিকা থাকে। আচ্ছা, সাধারণত ওভারিয়ান ক্যান্সার যদি কারো ধরা পড়ে, সেটা যে কোনো স্টেজেই হোক, সেখান থেকে আসলে অন্য কোন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা তার বেশি থাকে? ওভারিয়ান ক্যান্সারের সাথে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েশন আসলে ব্রেস্ট ক্যান্সারের। দেখা যায় যে যাদের ওভারিয়ান ক্যান্সার থাকে, বিশেষ করে জেনেটিক মিউটেশনের জন্য যদি হয়, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি তার থাকে। বিশেষ করে যেটি বললাম যে BRCA1-2 মিউটেশন থাকলে, যে কোনো একটাতে মিউটেশন থাকলে কিন্তু তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তো সেটা সবসময় মাথায় রাখতে হবে, সেটার জন্য ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা দরকার। এছাড়াও হচ্ছে যদি অ্যাসোসিয়েটেড লিঙ্ক সিনড্রোম থাকে, তাহলে হচ্ছে যে কোলন ক্যান্সারেরও ঝুঁকি থাকে। তো এই বিষয়গুলো আসলে জেনেটিক রিস্ক আছে কিনা এটা কিন্তু প্রথমেই আসলে দেখা হয়, পেশেন্টকে অফার করা হয় যে এই টেস্টগুলো করলে আপনার জেনেটিক কিছু রিস্ক আছে কিনা বোঝা যাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে রিস্ক যাচাই করে নিয়ে সেভাবে পেশেন্টকে স্ক্রিনিং করা যায়। সেটা নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালাইজ হয়ে থাকে,
কোন ধরনের practice, ক্যান্সারের হ্যাঁ, দিকে যাবে বা যাবে, স্প্রেড করবে। যাবে। আমরা স্ক্রিনিং নিয়ে আরেকটু বিস্তারিত জানবো, কেননা বাংলাদেশের নারীরা কিন্তু যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে স্ক্রিনিং এর ব্যাপারে একটু অনাগ্রহ প্রকাশ করে থাকে। সেটাই জানার চেষ্টা করব যে কেন করে থাকেন না এবং কেন করা আসলে উচিত। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে স্ক্রিনিং এর বিষয়টি, বাংলাদেশের নারীরা কিন্তু নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি অনাগ্রহ। সাধারণত দেখা যায় পরিবারের সদস্য যারা রয়েছে তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, তাদের জীবনযাপন পদ্ধতি কতটুকু আরও ভালো করা যেতে পারে সেদিকে তারা নজর দিয়ে থাকে, কিন্তু নিজের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু তারা খুব একটা সচেতন না। সেখানে স্ক্রিনিং এর বিষয়টিতে আসলে অনেক দূরের একটা বিষয়। আপনার কাছে আসলে কি মনে হয় যে স্ক্রিনিংটা কত বছর বয়স থেকে একজন নারী, যে কোনো সুস্থ সবল নারী শুরু করা উচিত? স্ক্রিনিং যেটা বলছিলাম যে ওভারিয়ান ক্যান্সারের কথা যদি স্পেসিফিক আমরা চিন্তা করি, তাহলে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে স্পেসিফিক স্ক্রিনিংয়ের এজ বা স্পেসিফিক স্ক্রিনিং মেথড বলা হয় না। তবে ইন জেনারেল যদি আমি বলি যে প্রশ্নটি আপনি করলেন যে আসলে একজন মহিলার কত বছর বয়স থেকে স্ক্রিনিং আওতায় আসা উচিত, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি যেভাবে বাড়ছে এবং সার্ভাইকাল ক্যান্সার বাংলাদেশের অন্যতম একটি বড় ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের পরেই আগে দেখা যেত যে সার্ভাইকাল ক্যান্সারটাই বেশি পাওয়া যেত। এখন ব্রেস্ট ক্যান্সার অনেক বাড়ার কারণে ব্রেস্ট ক্যান্সারই এখন 1 নম্বরে আছে মহিলাদের ক্যান্সারের ক্ষেত্রে। এবং সেটা কিন্তু কিউরও হচ্ছে। হ্যাঁ, সেটা কিউরও হচ্ছে অবশ্যই, এবং কিউর কিন্তু হচ্ছে এই স্ক্রিনিং এর কারণেই। মানুষ এখন অনেক সচেতন। এটা না যে একদম সচেতন না, বিশেষ করে আমরা যারা শহর এলাকায় বা ঢাকায় প্র্যাকটিস করি তারা কিন্তু অনেক আর্লি স্টেজে রোগী পেয়ে থাকি। কারণ আমার কাছে মনে হয় যে যারা শহর অঞ্চলগুলোতে থাকেন তারা কিন্তু অনেকটা বেশি সচেতন, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের উপরে বেশি সচেতন মানুষ। ব্রেস্ট ক্যান্সারের কথা সবাই কম বেশি শুনেছে বা আসে, কিন্তু গ্রামাঞ্চলের দিকে চিত্রটা আসলে এরকম না, সব জায়গায় এরকম না। সবাই আসলে যেটা বললেন যে পরিবারের অন্যদের স্বাস্থ্যের কথা ভাবতে গিয়ে নিজেরটার ভাবা হয় না। তো স্ক্রিনিং আসলে এমন কোনো কঠিন ব্যাপার না যেটা শুনতে খুব ভয়ানক লাগছে যে স্ক্রিনিং আবার কি জিনিস। স্ক্রিনিংটা হচ্ছে যে কোনো একটা খুবই প্রাইমারি পরীক্ষা, যেটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে শুধু একটা ম্যামোগ্রাম হতে পারে, যেটা 40-এর পর থেকে বাংলাদেশে বলা হয় যে মহিলাদের ব্রেস্ট ম্যামোগ্রাম করা উচিত। তো ম্যামোগ্রাম জাস্ট একটা এক্সরের মতো একটা পরীক্ষা, খুব একটা দামি পরীক্ষাও না। এটা বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল বলবো না, তবে হচ্ছে যে বিশেষ করে শহর অঞ্চলে সব ডায়াগনস্টিকই অ্যাভেলেবল আছে। আর যদি ম্যামোগ্রাম করা সম্ভব না হয় তাহলে অন্তত আল্ট্রাসোনোগ্রামও করা যেতে পারে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি। যেমন বাংলাদেশে আল্ট্রাসোনোগ্রাম কিন্তু সব জায়গায় অন্তত আছে, শহর গ্রামাঞ্চলেও সব জায়গায় আল্ট্রাসোনোগ্রাম থাকে। তো আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে। এই সাথে আসলে 40-এর পরে আমার কাছে মনে হয় অন্তত বছরে একবার অ্যাবডোমিনালও একটা আল্ট্রাসোনোগ্রাম আসলে করা উচিত, যদিও এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল না বা আমাদের ন্যাশনাল গাইডলাইনেও এরকম নেই যে আল্ট্রাসোনোগ্রাম করা উচিত। আমি এটা বলছি যেহেতু স্বাস্থ্যের কথা আসলো, যে আল্ট্রাসোনোগ্রাম দিয়ে কিন্তু শুধুমাত্র ক্যান্সার না, একটা পেশেন্টের পার অ্যাবডোমিনাল অন্য কোনো প্যাথোলজি থাকলে সেটাও কিন্তু ডিটেক্ট হতে পারে। মেজর অর্গানগুলোর এটা কিন্তু আমরা খুব জানতে পারি। অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল। তো এই অন্তত 40-এর পর থেকে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত, যে আমার পরিবারে কারো আছে কিনা ক্যান্সার, তাহলে আমি একটু ডাক্তারের সাথে আলাপ করব কিনা, বা আমার রেগুলার একটা 6 মাস পর পর অন্তত আমার ব্রেস্ট এবং জরায়ুর একটা স্ক্রিনিং চেক আপ করাবো কিনা, বা সার্ভাইকাল ক্যান্সারের কিন্তু টিকা আছে, সেক্ষেত্রে আমি জরায়ুর ক্যান্সারের টিকাটা দিব কিনা, এখন দিতে পারবো কিনা, এই বিষয়গুলো অন্তত চিকিৎসকের সাথে অবশ্যই আলোচনা করা উচিত বলে মনে করি। এই বিষয়টা একটু জানবো, যেমনটা আপনি বললেন যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য কিন্তু ভ্যাকসিন রয়েছে, যেটা কিন্তু নারীদেরকে অনেকটাই প্রোটেক্ট করতে পারে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের টেস্ট রয়েছে, বা ঘরেও কিন্তু নিজেরা চেক করতে পারে। কিন্তু ওভারের ক্যান্সারের ক্ষেত্রে যেটা আমরা বারবার বলছি যে সাইলেন্ট কিলার, কোনো ধরনের সাইন সিমটম কিন্তু থাকে না। সেক্ষেত্রে এমন কিছু কি আছে কিনা ভ্যাকসিনের মতো, বা কোনো ট্যাবলেট বা অন্য কোনো পদ্ধতি আছে কিনা যেটার মাধ্যমে একটা মানুষ জানতে পারবে, বুঝতে পারবে সাইন সিমটম? না, এখনো পর্যন্ত ওইরকম কোনো স্পেসিফিক কোনো কিছু নেই টেস্ট বা কোনো কিছু দিয়ে, বা প্রিভেনশনের জন্য যেটা আপনি জিজ্ঞেস করছেন যে কোনো ভ্যাকসিন, ওভারিয়ান ক্যান্সারের কোনো ধরনের ভ্যাকসিন নেই। হয়তো ভবিষ্যতে আমরা পাবো এই ধরনের ভ্যাকসিন, কিন্তু এখনো পর্যন্ত নেই আর কি।
আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে 40-এর পরে যেটা আপনি বলছিলেন যে একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করা হোল অ্যাবডোমেন, এটার মাধ্যমে কিন্তু আমরা করা যায় জানতে পারবো। অথবা যেখানে ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রামের সুবিধা আছে, একটা ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রাম করা যেতে পারে। আর ব্রেস্টের ক্ষেত্রেও যদি ম্যামোগ্রাম অ্যাভেলেবল না থাকে তাহলে ব্রেস্টেরও আলট্রাসোনোগ্রামটাও করা যেতে পারে, অন্তত ম্যামোগ্রাম সব জায়গায় অ্যাভেলেবল অনেক সময়ই থাকে না। আচ্ছা, আপনি বলছিলেন যে মেনোপজ হওয়ার সময় অথবা আগে থেকে অনেকে হরমোনাল রিপ্লেসমেন্ট ট্রিটমেন্টটা নিয়ে থাকে, এটিও অনেক সময় দেখা যায় ওভারিয়ান ক্যান্সার হওয়ার ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বাড়াতে পারে। সো এটার বিকল্প কি ট্রিটমেন্ট হতে পারে হরমোনাল রিপ্লেসমেন্ট? বিকল্প আসলে হরমোনাল রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট, এটা তো দেখা যায় কি কারণে উনি নিচ্ছেন, ট্রিটমেন্টটা আসলে সেরকমই হবে। এটা আসলে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না এটার বিকল্প কি হতে পারে। তবে সবচেয়ে ভালো বিকল্প আমি বলবো যে এটা নিশ্চয়ই বাধ্যতামূলক না, ট্রিটমেন্ট নয় যেটি নিতেই হবে। বাধ্যতামূলক ট্রিটমেন্ট না, যেমন এটি বলার উদ্দেশ্য কারণ হচ্ছে যে মানুষ যেন সচেতন থাকে যে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির একটা ঝুঁকি আছে। ধরেন আমি গেলাম, কেউ আমাকে ডক্টরই বা যদি হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমাকে প্রেসক্রাইব করেন বা আমি নিতে চাই, তাহলে কিন্তু এটি আমার মাথায় থাকে যে আমার ওভারিয়ান ক্যান্সারের রিস্কটা বাড়বে কিনা, এটা আমার অ্যাসেস করা। এখন এমন যদি কারো হয় যে না, নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তার এত সিভিয়ার সিমটমস হচ্ছে, তার এমন কোনো একটা অসুখ হয়েছে যেটা ছাড়া হরমোনাল রিপ্লেসমেন্ট ছাড়া কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে তো আসলে করার কিছু থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই তার রিস্ক বাড়ছে কিনা বিভিন্ন টেস্ট করা উচিত, যেটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকই তাকে অ্যাডভাইস করবেন। এই বিষয়ে সচেতন থাকাটা জরুরি যে একটা রিস্ক থাকবে। যেহেতু আপনি বলছিলেন যে ওভারিয়ান ক্যান্সারের জন্য স্পেসিফিক কোনো ভ্যাকসিন নেই, স্পেসিফিক কোনো প্রোটোকল নেই, কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ যদি নেওয়া যায় তাহলে কি আসলে ওভারিয়ান ক্যান্সারটাকে কমানো যেতে পারে কিনা সেটি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সাইন সিমটম নেই, কোনো ভ্যাকসিন নেই, কোনো ট্রিটমেন্ট প্রোটোকল নেই বা গাইডলাইন নেই, কিন্তু সরকারিভাবে কি কি পদক্ষেপ নিতে পারলে আসলে নারীদের, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে ওভারিয়ান ক্যান্সারের সংখ্যাটা আমরা একটু কমাতে পারবো? সংখ্যা কমাতে পারবো যখন আমি আর্লি ডিটেকশন করতে পারবো আর কি। আর্লি ডিটেকশন করার মাধ্যমে সংখ্যা কমানো যেতে পারে। আরেকটি হচ্ছে যে যদি জেনেটিক রিস্ক যাদের আছে তাদেরকে আলাদা করা যায়, তাহলে হচ্ছে যে স্ক্রিনিং বা যেটা বললাম যে প্রিভেন্টিভ মেথড, আগেই সার্জারি করে ফেললাম, ওভারি ফেলে দিলাম রিপ্রোডাক্টিভ এজের পরে, তো সেক্ষেত্রে একটা করা যেতে পারে যে আগে থেকে আমি যাদের রিস্ক আছে তাদেরকে আমি আলাদা করলাম এবং তাদেরকে অ্যাডভাইস দিলাম যে তারা প্রোফাইলেকটিভ সার্জারি করতে চান কিনা। আসলে সরকারের দিক থেকে দুটা ভাবে আমরা ওভারিয়ান ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে পারি। একটা যদি প্রিভেনশনের কথা বলি যে কিভাবে ওভারিয়ান ক্যান্সার আমার হবে না, তাহলে হওয়াটা বন্ধ করতে হলে এক নম্বর হচ্ছে যেটা আমরা আলোচনা করছিলাম, লাইফস্টাইল মডিফিকেশন। কি কি কারণে হচ্ছে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে, মানুষকে সচেতন করতে হবে যে এই জায়গা রিস্ক থাকে, যেমন স্মোকিং অ্যাভয়েড করতে হবে, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, ওবেসিটি কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলো যদি মেনে চলি তাহলে হচ্ছে ওভারিয়ান ক্যান্সার আমি কিছুটা কমিয়ে আনতে পারবো। আর আরেকটা যেটা নন মডিফাইবল রিস্কের কথা আমরা যেটা বলছিলাম, জেনেটিক কারণ, যেমন BRCA জিন মিউটেশন। আমাদের শরীরে ডিএনএ বা ডিএনএ থাকে যেটাতে কিছু জিন থাকে, সেই জিনগুলো দেখা যায় যে অনেক সময় মিউটেশন হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। তো যাদের ক্ষেত্রে জিনটা পরিবর্তন হয়ে যায় বিভিন্ন কারণে, তাদের দেখা যায় যে বংশে কারো একজনের যদি হয়, একজন থেকে আরেকজনের সেটা ট্রান্সফার হয় এবং যে ক্যান্সারের রিস্কটা থাকে। যেমন এই কারণে আমরা বলি যে পরিবারে কারো থাকলে অন্যদের হতে পারে, মানে বংশানুক্রমিকভাবে উনি সেই ডিফেক্টেড জিনটা হয়তোবা মায়ের কাছ থেকে, খালার কাছ থেকে পেয়েছেন। তাহলে তিনি কি করতে পারেন, তিনি হয়তোবা প্রোফাইলেকটিক সার্জারি করতে পারেন। যেমন এখন আমার বয়স হয়তোবা 40 হয়ে গেছে, আমার দুটা বেবি আছে ধরলাম, তাহলে আমার রিপ্রোডাক্টিভ এইজের প্রায় আমার শেষের দিকেই চলে এসেছে আমি ধরে নিলাম, তাহলে আমার যদি রিস্ক থাকে তাহলে আমি একটা প্রোফাইলেকটিক সার্জারি করতে পারি। সেক্ষেত্রে ওভারি যদি আমি ফেলে দিতে চাই, ফেলে দিতে পারি। কিন্তু ওভারি ফেলারও কিছু ব্যাপার আছে, সেগুলো আসলে যিনি ফেলবেন বা চিকিৎসকের সাথে সেগুলো আলাপ করতে হবে। মেয়েদের বিভিন্ন হরমোনাল ডেফিসিয়েন্সি দেখা দেয় তারপর, কিন্তু সেটা তো আর ক্যান্সারের থেকে আসলে বড় না, ক্যান্সার থেকে সুস্থ থাকাটাই মেইন উদ্দেশ্য থাকে আমাদের। তো এভাবে কিছু রিস্ক কমানো যেতে পারে।
পারে বা না হবে না, এই জায়গাতে আমরা কাজ করতে পারি। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস যদি বাড়ে, যে অনুষ্ঠানটা যে আমরা করছি এই জন্য যে মানুষের মধ্যে একটু সচেতনতা বাড়ানো, যদি আমি আর্লি সিমটম ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আর্লি স্টেজে আমি ডায়াগনোসিস করতে পারি। তো আর্লি স্টেজে যদি আমি ডায়াগনোসিস করতে পারি তাহলে আমার কিওরের চান্স বাড়ছে। মানে দুইটা জায়গা, একটা হচ্ছে যে প্রিভেনশন আমি কিভাবে করলাম, যেহেতু আমার স্পেসিফিক কোনো ভ্যাকসিন নেই বা প্রিভেন্টিভ কোনো ওরকম টুল নাই যেটা দিয়ে আমি ডিটেক্ট করতে পারছি, তাহলে আমাকে লাইফস্টাইলের জায়গায় কাজ করতে হবে এবং যার রিস্ক আছে অ্যাবসোলুটলি সেই জায়গায় কাজ করতে হবে, এবং একই সাথে আর্লি ডিটেকশন করা যায় সেটা। তো যেটা বললেন যে আমাদের দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে, বিভিন্ন সোসাইটির পক্ষ থেকে আমরা যেটা করতে পারি যে ওভারিয়ান ক্যান্সারের রিস্ক বাড়ানো, মানে এই ধরনের প্রোগ্রাম করতে পারি, এলাকায় মাইকিং করতে পারি, ক্যাম্পিং করতে পারি যে ওভারিয়ান ক্যান্সার কি কি আছে, মানুষকে মোটিভেট করা বা এডুকেশন দেয়া যে এই সিমটমগুলো থাকলে আপনার ওভারিয়ান এই যে ক্যান্সার আপনি মোটিভেটের কথা বলছেন বা এডুকেশনের কথা বলছেন, এরকম কোনো পদ্ধতি তৈরি করা যেতে পারে কিনা বা আইন প্রণয়ন করা যেতে পারে কিনা, যেমন শিশু কিশোরদের হাই স্কুল, সেখানে তাদের পাঠ্যপুস্তকে এটাকে ম্যান্ডেটরি করা যেতে পারে কিনা যে নারী স্বাস্থ্য নিয়ে যে ওভারিয়ান ক্যান্সারের সাইন সিমটমগুলো কি হতে পারে, ব্রেস্ট ক্যান্সারের সাইন সিমটমগুলো কি হতে পারে, এরকম কোনো পদ্ধতি আসলে প্রচলন করা যেতে পারে কিনা? গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আসলে ওমেন হেলথের বিষয়টা বাংলাদেশে কিন্তু পাঠ্য বইয়ে কিছু চ্যাপ্টার থাকে যে এগুলো দেখা যায় যে অনেক সময় আমরা অ্যাভয়েডই করি, মানে পড়তে চাই না বা এগুলো হয়তো বা মার্কস এনে দেয় না। কিন্তু প্রতিটা স্কুলে যদি ওমেন হেলথ নিয়ে কোনো সেশন থাকে বা ক্যান্সার রিস্ক, যেমন আমি কিছুদিন আগে মাইলস্টোন কলেজে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম। আমার ধারণা ছিল প্রোগ্রামটা করতে গিয়ে যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সেটা ছিল, করতে গিয়ে ধারণা ছিল যে তেমন কোনো কোশ্চেন হয়তো বা পাবো না বা সবাই শুনবে কি শুনবে না, কারণ আমার টার্গেট অডিয়েন্স অথবা নারী অডিয়েন্সরাই থাকবে, মানে অডিয়েন্স ছিলেন হচ্ছে যে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এবং টিচাররা। তো আমি আসলে তেমন কিছু এক্সপেক্ট করিনি, কিন্তু আমি দেখলাম যখন আমি জিনিসগুলো বুঝিয়ে বললাম, আমি এত কোশ্চেন পেয়েছি স্টুডেন্টদের থেকে যে তারা বিভিন্ন বিষয়ে, তাদের হয়তো বা পরিবারে আছে, তারা আরও জানতে চায় এবং বিভিন্ন বিষয়ে কোশ্চেন করছে এবং সেশনটা শেষ আমাদেরকে বাধ্য হয়ে করে দিতে হয়েছে সময় শেষ হয়ে যাওয়ার কারণে। তো আসলে মানুষের আগ্রহ আছে, আমরা হয়তো বা কাজ করি না ওই জায়গাটাতে, এবং হচ্ছে যে ওই আগ্রহর জায়গা থেকে এখনকার বাচ্চারা কিন্তু অনেক সচেতন। আমার ওই সেশনটা করার পরে মনে হয়েছে অনেক সচেতন। ওই জায়গা থেকে যদি সচেতনতা অ্যারাইজ করা যায়, এই জায়গাটা কিন্তু কাজ করলে দেখা যায় যে তারা কিন্তু তাদের মা খালাকে বলতে পারে, তাদের মা খালাকে নিয়ে যেতে পারে। স্কুল কলেজে যে ক্যাম্পেইনগুলো, এগুলো খুব চমৎকারভাবে সচেতনতার জন্য কাজ করতে পারে, খুবই চমৎকারভাবে কাজ করে এবং এরাই তো আসলে ভবিষ্যৎ আমাদের। এই জায়গায় কাজ করলে তো এরাই দেখা যাবে যে আর তাদের পরিবারকেও সচেতন করবে এবং হচ্ছে তারা নিজেও সচেতন থাকবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওভারিয়ান ক্যান্সার নিয়ে এত বিস্তারিত বলার জন্য। কেননা যেটি আমরা বারবার বলছিলাম যে ওভারিয়ান ক্যান্সারকে আমরা বলি সাইলেন্ট কিলার, কিন্তু এই সাইলেন্ট কিলারকে চাইলেও আমরা যদি সচেতন থাকি ব্যক্তিগতভাবে, তাহলে সেটিকে আমরা প্রিভেন্ট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করব এই অনুষ্ঠানে আমাদের যে আলোচনাগুলো হলো এখান থেকে অন্তত একটা দুটো কথা হলেও মানুষ মনে রাখবে, এই সিমটমগুলো কারো হলে ডাক্তারের কাছে যাবেন আর কি, এটুকুই আমাদের প্রাপ্তি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।